আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। পৃথিবীর বয়স যত বাড়ছে, মানুষ দিন দিন ততই অমানবিক এবং হিংস্র হয়ে যাচ্ছে। তো বিশ্বের পরিস্থিতির দিকে তাকালে দেখা যাচ্ছে একের পর এক খুন, মৃত্যুর মিছিল, বোমা হামলা, একটার পর একটা সন্ত্রাসী কর্মকাণ্ড যেগুলা চলতেই আছে। আসলে এসব বিষয়ের খবর দেখতে দেখতে মানুষের মস্তিষ্ক বিকৃতি হয়ে যাচ্ছে দিনের পর দিন। এখন আমরা জানবো বিশ্বের সব আলোচিত খবর, এক নজরে দেখে আসি। প্রতিযোগিতা করে গাজায় মানুষ মারছে ইসরায়েলি সেনারা। হারজেতের প্রতিবেদন, ড্রোন আর কোয়াডকপ্টার দিয়ে খুঁজে খুঁজে ফিলিস্তিনিদের হত্যার ভিডিও ভাইরাল। এবার ইসরায়েলি আগ্রাসনের শিকার ইয়েমেন। তাণ্ডব চালানো হয়েছে রাজধানী সানা ও হোদেইদাতে। ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র, 9 জনের প্রাণহানি। ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েন ইস্যুতে ফরাসি প্রেসিডেন্টের সাথে ফলপ্রসূ আলোচনার দাবি জেলেনস্কির। ন্যাটোর যুদ্ধে জড়িয়ে পড়া নিয়ে উদ্বেগে জার্মানি। দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেসকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। রীতিমতো প্রতিযোগিতা করে গাজায় মানুষ হত্যা করছে ইসরায়েলের সেনারা। যে যত ফিলিস্তিনিকে হত্যা করতে পারবে, সামরিক বাহিনীতে তার কদর তত বেশি। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন অসুস্থ প্রতিযোগিতার খবর। শুধু তাই নয়, কুকুরকে খাওয়ানোর জন্য ফেলে রাখা হয় মরদেহ। নিহত ফিলিস্তিনিদের সংখ্যা গণনা করা হয় সন্ত্রাসী তকমা দিয়ে। খোদ ইসরায়েলি সেনারাই জানিয়েছেন নিজেদের এই বর্বর আচরণের তথ্য। গাজায় ৪৫,০০০ মানুষকে হত্যার পরও নির্বিকার নেতানিয়াহু বাহিনী। এর আগেও ইসরায়েলি সেনাদের মুখেই শোনা গেছে ভিডিও গেমের মতো ফিলিস্তিনিদের মারে তারা। মানুষ নয়, গাজাবাসী তাদের কাছে অ্যানিমেশন চরিত্র বা ক্ষুদ্র কীটপতঙ্গ। এবার ইসরায়েলি বাহিনীর নৃশংস মানসিকতার নতুন তথ্য উঠে এসেছে দেশটির সংবাদপত্র হারেৎজের প্রতিবেদনে। খোদ সেনাদের বয়ানেই জানানো হয়, গাজায় যে যত বেশি ফিলিস্তিনিকে মারতে পারে, ইসরায়েলের সেনাবাহিনীতে তার কদর সবচেয়ে বেশি। নিহত বেসামরিকদের আবার গণনা করা হয় সন্ত্রাসী হিসেবে। দাফন কিংবা স্বজনদের কাছে হস্তান্তরও করা হয় না মরদেহ, ফেলে রাখা হয় কুকুরের জন্য। গুলি করার পর মরদেহ ফেলে রাখা হয় যাতে সেগুলো কুকুরকে আকর্ষণ করে। দল বেঁধে প্রাণীগুলো লাশ খেতে যায়। গাজার মানুষ জানে যেখানে এসব কুকুরের আনাগোনা, সেখানে যাওয়া যাবে না। উপত্যকাকে 2 ভাগে ভাগ করা নেতজারিম করিডোরের নাম দেয়া হয়েছে কিল জোন। ইসরায়েলের পদাতিক সেনারা বলে দ্য লাইন অফ ডেড বডিজ। ওই এলাকায় প্রবেশ করা যে কাউকে দেখা মাত্র গুলির নির্দেশ রয়েছে তাদের ওপর। বেসামরিক তো বটেই, ছাড় পায় না শিশুরাও। প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র নিয়মিত নিহত সন্ত্রাসীর হালনাগাদ তথ্য জানান। বিষয়টি বিভিন্ন ডিভিশনের মধ্যে প্রতিযোগিতা তৈরি করে। ডিভিশন 99 যদি 150 জনকে হত্যা করে, পরবর্তী ডিভিশনের টার্গেট থাকে অন্তত 200। গাজায় মাসের পর মাস নৃশংসতা চালানোয় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে বহু ইসরায়েলি সেনা। ফিলিস্তিনিদের দুর্দশা আর উপত্যকার বিভৎসতা দেখে আত্মহত্যাও করেছেন কেউ কেউ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজায় নৃশংসতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইসরায়েলি প্রশাসন। বোমা হামলার পর ধ্বংসস্তূপের ভেতর থেকে খুঁজে খুঁজে বের করে হত্যা করা হয় ফিলিস্তিনিদের। অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন আর কোয়াডকপ্টারের মাধ্যমে রিমোট কন্ট্রোল পদ্ধতিতে এসব হত্যাকাণ্ড চালায় ইসরায়েলি সেনারা। কামাল আদওয়ানে ভয়াবহ হামলার পর সামনে আসছে এসব তথ্য। ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল। পুরোপুরি অকেজো ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। পুড়ে গেছে অনেক চিকিৎসা সরঞ্জাম। হাসপাতালটিতে এমন বর্বরতার পর থেকেই আলোচনায় ইসরায়েলের ড্রোন আর কোয়াডকপ্টার। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বেসামরিকদের বাড়িঘর লক্ষ্য করে হামলায় নিয়মিতই ব্যবহার করা হয় এসব আকাশযান। সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে ড্রোন থেকে গুলি করে ফিলিস্তিনিদের হত্যার ভিডিও। পাশাপাশি বোমা হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে লুকিয়ে থাকা বা চাপা পড়া ফিলিস্তিনিদের খুঁজে খুঁজে হত্যা করা হয় কোয়াডকপ্টার দিয়ে। মাঝে মাঝে আমার রোগীরা আমাকে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানায়। কিছুদিন আগে এক শিশু জানায়, বোমা হামলায় আহত হয়ে মাটিতে পড়েছিল সে। এ সময় একটা ড্রোন দেখতে পায় সে। ড্রোনটা তার কাছে এসে তাকে গুলি করে।
প্রথমে নির্ধারিত স্থানে বোমা বর্ষণ করা হয় ড্রোন থেকে, তারপর ড্রোনের পেছনে থাকা একাধিক কোয়াডকপ্টার নিচে নেমে আসে। মানুষ বা যে কোনো বস্তুর নড়াচড়া পর্যবেক্ষণ করে সেগুলো, সামান্য নড়লেই চালায় গুলি। উচ্চ প্রযুক্তির নজরদারি সরঞ্জাম এবং নির্ভুল লক্ষ্য ভেদের প্রযুক্তিতে সজ্জিত এসব ড্রোন আর কোয়াডকপ্টার রিমোট কন্ট্রোল হওয়ায় কয়েক মাইল দূর থেকেই নিখুঁতভাবে গুলি বা বোমা বর্ষণ করা সম্ভব হয় এগুলো দিয়ে। বহন করতে পারে গ্রেনেড, রাইফেল ও অন্যান্য মেশিনগানও। যুদ্ধে কোয়াডকপ্টারের ব্যবহার নিষিদ্ধ নয়, কিন্তু তা কিভাবে ব্যবহার করা হচ্ছে তা উদ্বেগের বিষয়। বেসামরিক নাগরিকদের জীবন মৃত্যু নির্ধারণে এত উচ্চমাত্রার স্বয়ংক্রিয়তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিঃসন্দেহে অবৈধ। এটি স্পষ্টতই একটি মানবতা বিরোধী অপরাধ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে গেল কয়েক মাসে গাজায় অভিযানে কয়েক গুণ বেড়েছে ড্রোনের ব্যবহার। তাই বিভিন্ন মডেলের ড্রোন বাজারে আনতে অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে চলে প্রতিযোগিতা। আর নতুন নতুন মডেলের সেসব ড্রোনের সক্ষমতা পরীক্ষা করা হয় গাজার নিরীহ মানুষদের উপর। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ার পর এবার ইয়েমেনেও তাণ্ডব চালালো ইসরায়েল। প্রথমবারের মতো দেশটির রাজধানী সানায় হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। হামলা হয়েছে বন্দরনগরী হোদেইদাতেও। মূলত একাধিক জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র ও বন্দর লক্ষ্য করে আগ্রাসন চালানো হয়। এসব হামলায় এখন পর্যন্ত 9 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেন এবার ইসরায়েলের আগ্রাসনের শিকার। বৃহস্পতিবার আইডিএফের হামলার শিকার হয়েছে দেশটির রাজধানী সানা ও বন্দরনগরী হোদেইদা। এর আগেও হোদেইদা প্রদেশে দুবার হামলা হলেও এবারই প্রথম টার্গেট হয়েছে হুতি নিয়ন্ত্রিত সানা। ইয়েমেনের টেলিভিশন আল মাসিরার দাবি, সানায় 2টি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। হোদেইদা বন্দরে হয়েছে 4টি হামলা, আর প্রদেশটির একটি জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে 2বার। এসব আগ্রাসনে অংশ নিয়েছে ইসরায়েলের ডজনের বেশি ফাইটার জেট, স্পাই প্লেন। আইডিএফ এর দাবি, হুতির সামরিক স্থাপনা ছিল তাদের লক্ষ্য। ইয়েমেনে হুতির সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে আইডিএফ। এর মধ্যে রয়েছে সানার বন্দর ও জ্বালানি অবকাঠামো, যা হুতিরা তাদের সামরিক কাজে ব্যবহার করে আসছে। হুতির হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করব না আমরা। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম বলছে, দেশটি থেকে প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যে হামলা চালাতে কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিচ্ছিল তেল আবিব। আইডিএফ এর দাবি, তাদের ভূখণ্ডে হুতির হামলার জবাবেই এই পাল্টা পদক্ষেপ। ইয়েমেনের ভূখণ্ডে আগ্রাসনের নিন্দা জানিয়েছে ইরান। এর আগে বুধবার গভীর রাতে ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে মিসাইল ছোড়ে হুতি বিদ্রোহীরা। মিসাইল ভূপাতিত করলেও এর ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুল ভবন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সিরিয়ায় পতিত আসাদ সরকারের দুর্নীতির কারণে প্রায় ধ্বংস দেশটির অর্থনীতি। ব্যাংকগুলোয় আশঙ্কাজনক হারে দেখা দিয়েছে নগদ অর্থের সংকট। তলানিতে ঠেকেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যদিও ব্যাংকে অক্ষত রয়েছে 26 টন স্বর্ণ, যার আনুমানিক বাজার মূল্য $220 কোটি। বার্তা সংস্থা রয়টার্সকে সব তথ্য দিয়েছে সিরিয়া প্রশাসনের শীর্ষ 4 কর্মকর্তা। নগদ অর্থ তুলতে এটিএম বুথের সামনে ভিড় সিরীয়দের। অ্যাকাউন্টে টাকা থাকলেও 3 দিন ধরে ঘুরেও মিলছে না কিছুই। দেশটির বেশিরভাগ ব্যাংকের তহবিলই শূন্য, খালি হাতে ফিরতে হচ্ছে গ্রাহকদের। তবে নগদ অর্থ না থাকলেও সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকে অক্ষত আছে প্রায় 26 টন স্বর্ণের মজুদ, যা $220 কোটি সমান। 2011 সালে গৃহযুদ্ধ শুরুর সময়ও এই পরিমাণ স্বর্ণই ছিল কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী এই 26 টন স্বর্ণ ছাড়া বর্তমানে সিরিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র $20 কোটি মতো। এমন পরিস্থিতির জন্য আসাদ সরকারের নানা অনিয়ম দুর্নীতিকেই দায়ী করছে অন্তর্বর্তী সরকার। দেশটির নতুন প্রশাসন বলছে, খাদ্য, জ্বালানি ও যুদ্ধে রিজার্ভের বেহিসাবি খরচ করেছে আসাদ সরকার। সিরিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ খুবই সামান্য। ধস নেমেছে মুদ্রার মানেও। যুদ্ধের সময় তো $1 বিপরীতে সিরীয় পাউন্ডের মূল্য হয়েছিল 30,000 থেকে 40,000 পর্যন্ত। ব্যাংকগুলো সব খালি। বিপরীতে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে একগাদা দেনা রেখে গেছে আসাদ সরকার। তাছাড়া পশ্চিমা নানা নিষেধাজ্ঞায় বৈদেশিক মুদ্রা আয়ের তেমন পথ ছিল না দেশটির। এমনকি সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা চান অন্তর্বর্তী সরকারের প্রধান।
যেসব দেশে সিরিয়ার সম্পদ জব্দ হয়ে আছে সেগুলো ফেরাতে আন্তর্জাতিক মহলকে আন্তরিক হতে হবে। এটা সিরীয়দের অধিকার। এদেশের মানুষকে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরাতে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সমর্থনের পাশাপাশি দিতে হবে মানবিক সহায়তাও। IMF এর তথ্যানুসারে 2011 সালের শেষ নাগাদ সিরিয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $1,500 কোটি। 2010-এ যা ছিল প্রায় $2,000 কোটি। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইউক্রেনের ছোড়া ড্রোনে রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত ভিডিও ফুটেজ। রোস্তভ প্রশাসনের দাবি, তাদের এলাকা লক্ষ্য করে অন্তত 10টি মিসাইল ছুড়েছে ইউক্রেন। এতে অঞ্চলটির একটি তেল শোধনাগারে আগুন ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনাটি। কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত 2 মাস বন্ধ থাকবে এর কার্যক্রম। তবে এই হামলায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। কিয়েভকে সহায়তায় ইউরোপীয় সেনা মোতায়েন হবে কি না তা নিয়ে তুঙ্গে রয়েছে আলোচনা। ব্রাসেলসে ইউরোপীয় দেশগুলোর 2 দিনব্যাপী সম্মেলনেও গুরুত্ব পেয়েছে বিষয়টি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এই ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথেও। তবে পরিকল্পনা নিয়ে সতর্ক অবস্থানে ইইউ নেতারা। যুদ্ধে ন্যাটোর জড়িয়ে পড়ার শঙ্কায় উদ্বেগ জানিয়েছে জার্মানি। রাশিয়াকে ঠেকাতে শুধু সেনা পাঠানো ছাড়া ইউক্রেনকে আর সব ধরনের সহায়তাই দিচ্ছে পশ্চিমারা। এরপরও কোণঠাসা করা যাচ্ছে না পুতিন বাহিনীকে। এমন পরিস্থিতিতে চলতি বছরের শুরুতে কিয়েভে সেনা পাঠানোয় আগ্রহ দেখান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। যদিও যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় তাতে সায় দেয়নি ইউরোপের আর কোনো দেশ। সম্প্রতি বিভিন্ন ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে ইউক্রেনে শান্তিরক্ষী পাঠাতে তৎপর ফ্রান্স। কিয়েভ ইস্যুতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে যখন উদ্বেগে ইউরোপ, তখন বেলজিয়ামের ব্রাসেলসে একত্রিত হয়েছেন ইইউ নেতারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, ফরাসি সেনা মোতায়েন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে ম্যাক্রনের সাথে। অবশ্য এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও ন্যাটো মহাসচিব জানিয়েছেন, যুদ্ধে ইউক্রেনকে এগিয়ে রাখতে যা যা প্রয়োজন তা করবে সামরিক জোটটি। অস্ত্র সহায়তা বাড়ানোর তাগিদ দিয়েছে যুক্তরাজ্য। আমাদের অন্যতম এজেন্ডা সম্ভাব্য শান্তি আলোচনা শুরু হলে ইউক্রেন যেন সুবিধাজনক অবস্থানে থাকে তা নিশ্চিত করা। এর জন্য যা যা প্রয়োজন করতে হবে। যত বেশি সম্ভব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য অস্ত্র সরবরাহ নিশ্চিত করতে হবে। ন্যাটো মহাসচিব ইউক্রেনের প্রেসিডেন্ট ও অন্যান্য ঘনিষ্ঠ মিত্রদের সাথে কিয়েভকে আর কিভাবে সহায়তা দেওয়া যায় আলোচনা করব। যুদ্ধে ইউক্রেনকে শক্ত অবস্থানে রাখতে কি ধরনের সামরিক কিংবা আর্থিক সহায়তা প্রয়োজন তা নির্ধারণ করব আমরা। এদিকে ইউক্রেনকে সহায়তা বাড়ানোর পক্ষে অবস্থান হলেও যুদ্ধ ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগে জার্মানি। ন্যাটো যাতে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান দেশটির। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। উত্তর কোরিয়া রাশিয়ার স্বাভাবিক সম্পর্ককে বিকৃত ও কলঙ্কিত করতে চায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে অভিযোগ করেছে পিয়ংইয়ং। সম্প্রতি 2 দেশের সম্পর্ক নিয়ে একটি বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র সহ 9টি দেশ, যেখানে দাবি করা হয়েছে ইউক্রেন যুদ্ধে প্রাণ গেছে উত্তর কোরিয়ার বহু সেনার। তার উত্তরেই এই বিবৃতি দিল পিয়ংইয়ং। ভাষ্য, যুক্তরাষ্ট্র এর মিত্রদের জোট ভ্যাসাল বাহিনী দমনে কার্যকর প্রমাণিত হয়েছে উত্তর কোরিয়া মস্কো জোট, তাই এমন বিবৃতি দিয়েছে পশ্চিমারা। তবে ইউক্রেন যুদ্ধে পিয়ংইয়ং এর সেনারা অংশ নিয়েছে কিনা সে বিষয়ে খোলাসা করা হয়নি কিছুই। ভিয়েতনামের রাজধানীর হ্যানয়ে একটি ক্যাফেতে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। আগুন লাগানোর অভিযোগে এরই মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির জননিরাপত্তা বিভাগ। মূলত ক্যাফের এক কর্মচারীর সাথে বাগবিতণ্ডায় জড়ায় অভিযুক্ত সেই ব্যক্তি। এরই জেরে ক্ষুব্ধ হয়ে ক্যাফেতে আগুন লাগিয়ে দেন তিনি। পুলিশের জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে সেই ব্যক্তি। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। জীবিত উদ্ধার করা হয়েছে 7 জনকে, যাদের মাঝে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল লাইবেরিয়ার পার্লামেন্ট ভবন। বুধবার সকালে রাজধানীর মনরোভিয়ায় অবস্থিত ক্যাপিটল বিল্ডিং নামে ভবনটিতে আগুন লাগে। এতে আইনসভার উভয় কক্ষ পুড়ে গেছে, তবে দুর্ঘটনার সময় ভেতরে কেউ ছিল না। অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও স্পিকার সহ 4 সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। স্পিকারকে অপসারণের সিদ্ধান্তের পরপরই পশ্চিমের আফ্রিকার দেশটিতে চলছে রাজনৈতিক এই অস্থিরতা, হচ্ছে ব্যাপক বিক্ষোভও। এরই মধ্যে ঘটল পার্লামেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা।
ভারতের মুম্বাইয়ে একটি যাত্রীবাহী ফেরি এবং স্পিডবোটের সংঘর্ষে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় ১০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেলে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা দ্বীপের দিকে যাচ্ছিল নীলকমল নামের ফেরিটি। সে সময় ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোটের ইঞ্জিন ট্রায়াল চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ফেরিকে। পাটাতন ফেটে পানি ঢুকতে শুরু করে নৌযানে। এক পর্যায়ে সেটি উল্টে যায়। স্থানীয় মাছধর লঞ্চ, নৌসেনারা ১১টি বোট এবং ৪টি হেলিকপ্টার নিয়ে দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান। দর্শক, এই ছিল যমুনা আইডেসকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।